ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য। জেভিকো। জেনারেল হাসপাতালের যে চিকিৎসক এবং নার্স যারা এসেছেন তারা মূলত সেখানে অবতরণ করার পরে এভার কেয়ারে এসে পর্যবেক্ষণ করেছে, মেডিকেল টিমের সঙ্গে বৈঠক করার পরে তারপরে আসলে রওনা হয়েছে। এখন থেকে 1:15 আমরা দেখেছি যে এভার কেয়ার থেকে যাত্রা করেছে। তো চারপাশে মানুষ আসলে উৎসুক জনতার ভিড়ও আমরা দেখতে পাচ্ছি। তারা দেখছেন যে একটি আসলে নজিরবিহীন পুলিশি নিরাপত্তার মধ্যে দিয়ে আসলে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। তার শারীরিক অবস্থা দুদিন ধরে আসলে মেডিকেল বোর্ডের সদস্যরা বলছিলেন যে তার শারীরিক অবস্থা অত্যন্ত বিপজ্জনক এবং অত্যন্ত সংকটাপন্ন বলেই শেষ চেষ্টা হিসেবে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা জানেন যে বছর জুড়েই 5 আগস্টের পর থেকেই বছর জুড়ে আসলে আলোচনায় ওসমান হাদি ছিল। ভক্ত হোক বা বিরোধী মতের কিছু কিছু মানুষকে আমরা দেখেছি যে তার সাহসের প্রশংসায় পঞ্চমুখ। আওয়ামী লীগের সমর্থকদের কাছে তিনি চক্ষুশূল, কখনো স্লোগানে, কখনো বক্তব্যে, কখনো কবিতায়, নানাভাবে ভারতের যে আগ্রাসন তার বিরুদ্ধে তিনি সোচ্চার ছিলেন। কখনো কখনো জুলাই আন্দোলনের অনেক নেতাকে নিয়ে নানা প্রশ্ন উঠলেও কিন্তু আসলে হাদিকে নিয়ে কোনো ধরনের প্রশ্ন আসলে উঠেনি। তার আন্দোলন খুবই পরিষ্কার ছিল, ন্যায় এবং ইনসাফের পথে তার যাত্রা ছিল। স্লোগানে তিনি কোনো সময় তার কথা নিয়ে অনেক ধরনের সমালোচনা হলে তিনি যে কাজটি আসলে করতে চেয়েছেন তার পক্ষে আসলে সবাই মতামত দিয়েছে। জুলাই অভ্যুত্থানের পর থেকে বছর জুড়ে আলোচিত চরিত্র শরীফ ওসমান হাদি দুর্বৃত্তের গুলিতে তিনি আসলে একেবারে আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে। তবে বলা যায় যে যেটি আসলে বাংলাদেশের মানুষকে অবাক করেছে, যে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য যে অপেক্ষা বাংলাদেশের মানুষের, এই নির্বাচনের তফসিল ঘোষণার পরেই হাদিকে যেভাবে গুলিবিদ্ধ করা হলো এবং অনেকগুলো সূত্রে বলা হচ্ছে যে আসলে খুনি বাংলাদেশের সীমানা পেরিয়ে গেছে। এ কারণে একটি ভয়ের ব্যাপার হচ্ছে আগামীতেও যদি কাউকে আসলে এই ধরনের টার্গেট নেওয়া হয় তারাও কি আসলে সীমান্ত পার হয়ে যাবে কিনা সেটি নিয়েও কথা হচ্ছে। বাংলাদেশের মানুষ আসলে বলা যায় যে একটা হাদি জ্বরে আক্রান্ত হয়েছে। সারাক্ষণ তার বন্দনায়, তার কর্মকাণ্ড, এবং আপনি দেখবেন যে প্রধান উপদেষ্টার যে অফিসিয়াল পেজ সেখান থেকেও কিন্তু আমরা দেখেছি যে তার কবিতা শেয়ার করা হয়েছে, তিনি যে বিদ্রোহী কবিতা আবৃত্তি করেছেন। এবং গতকালকে যে সংবাদ সম্মেলন করা হয়েছে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে, বারবার কিন্তু সমালোচনা করা হয়েছে যে গোয়েন্দা সংস্থা ব্যাপকভাবে ব্যর্থ হয়েছে, তাকে আসলে নিরাপত্তা দিতে এক ধরনের ব্যর্থ হয়েছে। কারণ তার গুলি করার 12 ঘন্টা পেরিয়ে গেলেও তারা আসলে কার্যক্রমই শুরু করতে পারেন নাই। খুনিকে ধরবার ব্যাপারে তাদের মধ্যে কোনো ধরনের তৎপরতা পরিলক্ষিত হয়নি। আমরা এখন আছি কুড়িল বিশ্ব রোডের যে ফ্লাইওভারটি আছে সেখানে আমরা উঠছি। আপনি দেখতে পাচ্ছেন যে গণমাধ্যমের গাড়ির সারি এবং একই সঙ্গে পুলিশি নিরাপত্তার মধ্যে দিয়ে আসলে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা ধারণা করছি এখান থেকে এভার কেয়ার থেকে মাত্র সব মিলে বলা যায় যে 6 কিলোমিটারের যাত্রা। সব মিলে হয়তো 15 মিনিটের মধ্যে আসলে পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যে কথাটি বলছিলাম যে জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সমর্থকদের কাছ থেকে হত্যার হুমকি পাওয়ার কথা 1 মাস আগেই আসলে হাদি জানিয়েছিলেন এবং হাদি শেষের দিকে যতগুলো বক্তব্য আসলে রেখেছিলেন সেই বক্তব্যতে বারবার ঘুরে ফিরে কিন্তু তাকে হামলা করা হবে এবং তিনি নিজে বারবার বলছিলেন যে বুলেটের আঘাত না আসা পর্যন্ত আসলে তিনি থামবেন না, এই কথা তিনি বারবারই উচ্চারণ করেছেন। এবং জুলাই আন্দোলন যতগুলো চরিত্র আসলে মানুষের সামনে এবং জনগণের সামনে এসেছে, অনেকের ক্ষেত্রে কিন্তু তাদের কথা ও কাজের এক ধরনের মিল অমিল থাকলেও হাদির ব্যাপারে কিন্তু সবাই দেখেছেন যে তার কথা এবং কাজের মধ্যে মিল। এবং বারবারই আসলে দেখা গিয়েছে যে তিনি যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা 8 আসনে দাঁড়িয়েছেন, তখনও কিন্তু তার আচরণের মধ্যে, তার কথার মধ্যে, তার মানুষকে আকৃষ্ট করবার ক্ষেত্রে কিন্তু অভিনব নানান পন্থা তিনি অবলম্বন করেছেন, যেটি বাংলাদেশের মানুষের দৃষ্টি কেড়েছে। এবং যতগুলো আন্দোলন হয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার ক্ষেত্রে, রাষ্ট্রপতিকে অপসারণ করবার যে আন্দোলন একসময় সোচ্চার হয়েছেন, এই সব কিছুতে কিন্তু হাদি একেবারে স্পষ্ট এবং খোলাখুলি ভাষায় সরকারের সমালোচনা করেছেন। এবং একটি বিষয়ে সব থেকে বেশি সোচ্চার ছিল, সেটি হচ্ছে যে ভারতের আগ্রাসন কোনোভাবেই আসলে মেনে নিতে চায় না, ইনকিলাবের মঞ্চের পক্ষ থেকে বারবার বলা হয়েছে। এবং একটি বক্তব্য ভাইরাল হয়েছে, যে বক্তব্যে একইভাবে সে বিএনপির বিপক্ষে তার দৃঢ় উচ্চারণ, জামাতকে নিয়ে তার দৃঢ় উচ্চারণ এবং এনসিপি
তার যে সতীর্থ একই সাথে যারা আন্দোলন করেছে তাদেরকে নিয়েও কিন্তু তিনি বলেছেন যে ভারতের সাথে কোনোভাবে কোনো রকম সম্পর্ক যেন বাংলাদেশের কোনো রাজনীতিবিদদের মধ্যে না থাকে, এই বিষয়টি তিনি বারবার উচ্চারণ করেছেন। এবং আপনি একটি বিষয় দেখবেন যে নির্বাচনী লড়াইয়ে কি অসাধারণভাবে তিনি মানুষের কাছে গেছেন। ফজরের নামাজের পরে মসজিদের দরজায় তিনি দাঁড়িয়ে থেকেছেন। প্রতি শুক্রবার তিনি বিশেষ করে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন এবং একটি শুক্রবারে এই দুর্ঘটনাটি ঘটলো। এবং এই দুর্ঘটনা আসলে আমরা এই ধরনের ব্যক্তিদের পক্ষে যেটা দেখি যে তাদের সাহসিকতা যেমন অসীম থাকে, একই সঙ্গে তাদের মধ্যে এক ধরনের সরলতাও বাস করে। অতীতে এই ধরনের বাংলাদেশের বড় বড় নেতার ক্ষেত্রে এই একই ধরনের ঘটনা ঘটেছে। আততায়ীরা যে তার সঙ্গে সপ্তাহব্যাপী ঘুরছে, তাকে পর্যবেক্ষণ করছে, তার আশেপাশে আছে, সেটি তিনি কোনোভাবেই টেরও পাননি। তিনি সরল বিশ্বাসে তাদেরকে জায়গা দিয়েছেন। এবং আমরা দেখেছি যে ভোটার ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে নির্বাচনে তিনি অনুদান নিয়েছেন। তিনি চেয়েছেন যে আমার কোনো টাকা নিয়ে আপনারা সহযোগিতা করেন। ইনকিলাব মঞ্চ তিনি তৈরি করেছেন মানুষের সহযোগিতায়। সব মিলে বলা যায় যে আমরা শুক্রবারের পর থেকে সোশ্যাল মিডিয়াতে শুধুমাত্র ঘুরে ফিরে হাদি যেন বেঁচে ফিরে, কেউ তাহাজ্জুদের নামাজে তার জন্য দোয়া করছেন, মসজিদে দোয়া করছেন, দান করছেন, একটা হাদিময় একটা পরিস্থিতি আমরা গোটা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি। এবং বড় বড় রাজনীতিবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক আমরা গতকালই দেখেছি যে তিনি বলছিলেন যে তার স্ট্যাটাসে তিনি লিখেছিলেন যে বাংলাদেশে একটি ভাসানীর চরিত্র হয়তো হাদির কাছ থেকে পাওয়া যেত। আমরা আসলে জানি না তার পরিস্থিতি কি হবে, তবে তার যে রাজনৈতিক প্রজ্ঞা, তার বক্তব্য, তার চিন্তা, যে কোনোভাবে তার উচ্চারিত প্রতিটি কথা শুধুমাত্র বাংলাদেশ পন্থার পক্ষেই তিনি কথা বলে গেছেন। এভারকেয়ারের লোগো সম্বলিত অ্যাম্বুলেন্স আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনেই, চারপাশে গণমাধ্যমের গাড়ি, সামনে পুলিশের গাড়ি, পেছনে পুলিশের গাড়ি, এবং তাকে নিরাপত্তার মধ্য দিয়ে আসলে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা খুব কাছাকাছি পৌঁছে গেছি, ধরে নেওয়া যায় হয়তো এখন থেকে 5 থেকে 7 মিনিটের মধ্যে আমরা যে 8 নম্বর গেটের কথা বলা হচ্ছে সেটির কাছাকাছি আমরা পৌঁছে যাব। তবে সত্যিকার অর্থে হাদিকে নিয়ে মানুষ অশ্রু সজল হয়েছে এবং হাদিকে নিয়ে যারা তির্যক মন্তব্য করেছিল বিভিন্ন সময়ে, তারা পর্যন্ত হাদির জন্য দোয়া করছে। তারা চাইছে এই হাদি যেন ফিরে আসে। হাদি ফিরে আসলে হয়তো বাংলাদেশের পক্ষে সোজাসুজি খোলাখুলি কথা বলবার একটি মানুষ আসলে বাংলাদেশ আবারও পাবে। এবং বলা যায় যে তার সঙ্গে যারা লড়ছেন, এবং আমরা অবাক করা একটি বিষয় দেখেছি, তার সঙ্গে যারা তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে 8 আসনে লড়ছেন, তার আশেপাশে যারা আছেন, যাদেরই সম্ভাবনা তৈরি হয়েছে সাদিক কায়েম দাঁড়াবে। এভারকেয়ার হাসপাতাল থেকে বিমানবন্দরে নিয়ে আসা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি অ্যাম্বুলেন্সটি কিন্তু এভারকেয়ার থেকে সরাসরি বিমানবন্দরের গেটের সামনে এসে পৌঁছে যাচ্ছে। তার সঙ্গে নিরাপত্তা বাহিনী রয়েছে, পুলিশের গাড়ি রয়েছে এবং অ্যাম্বুলেন্সটি কিন্তু এই বিমানবন্দরের 8 নম্বর গেটটি দিয়ে ভিতরে প্রবেশ করবে এবং এখানেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আমরা অপেক্ষায় ছিলাম দুপুর 1:30 নাগাদ শরীফ ওসমান হাদি, ইনকিলাব মঞ্চের মুখপাত্র, তাকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা করার কথা ছিল উন্নত চিকিৎসার জন্য। ঠিক এই সময় কিন্তু আসলে তার অ্যাম্বুলেন্সটি ভেতরে ঢুকছে 8 নম্বর গেটের ভেতর দিয়ে। আমরা দেখতে পাচ্ছি অ্যাম্বুলেন্সটি কিন্তু ভেতরে প্রবেশ করলো এবং সে ভেতরে একদমই যেই ভেতরে সেই অ্যাম্বুলেন্সটি কিন্তু এয়ার অ্যাম্বুলেন্স যেটি সিঙ্গাপুর থেকে এসেছে, সেই এয়ার অ্যাম্বুলেন্সটি অপেক্ষা করছে এই এভারকেয়ারের নিজস্ব অ্যাম্বুলেন্সটি থেকে। তারপর সেই এয়ার অ্যাম্বুলেন্সে হাদিকে স্থানান্তর করা হবে এবং আমরা জানি তার সঙ্গে ইনকিলাব মঞ্চের একজন প্রতিনিধি রয়েছেন এবং তার বড় ভাই রয়েছেন, যারাও তার সঙ্গে সিঙ্গাপুরে যাত্রা করবেন। সেই সঙ্গে এখানে উৎসুক জনতা ভিড় করছেন। সকলেই কিন্তু আসলে আমরা জানি সারা দেশ জুড়ে হাদির সুস্থতার জন্য কিন্তু প্রার্থনা চলছে এবং একই সঙ্গে শরীফ ওসমান হাদি যখন শুক্রবার গুলিবিদ্ধ হলো, বিভিন্ন মহল থেকে কিন্তু এর তীব্র প্রতিবাদ জানানো হয়েছে, নিন্দা জানানো হয়েছে এবং তাকে যারা আসলে এভাবে গুলিবিদ্ধ করেছেন এই আসামিদেরকে গ্রেপ্তার করার জন্য কিন্তু অনেক দেশের সকল মহল থেকে কিন্তু দাবি জানানো হয়েছে। আমরা দেখলাম মাত্রই কিন্তু হাদিকে বহনকৃত এভারকেয়ারের নিজস্ব যে অ্যাম্বুলেন্সটি ছিল সেই অ্যাম্বুলেন্সটি 8 নম্বর গেট দিয়ে প্রবেশ করলো। এখানে এখনও আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, আরও কয়েকটি গাড়ি ভেতরে প্রবেশ করছে। আমরা দেখতে পাচ্ছি একটি গাড়ির মধ্যে বিমানবন্দর কর্তৃপক্ষের যে নির্বাহী পরিচালক রয়েছেন তিনি ভেতরে প্রবেশ করলো এবং সেই সঙ্গে আরও বিমানবন্দর কর্তৃপক্ষের যারা নিশ্চয়ই দায়িত্বরত কর্মকর্তারা রয়েছেন তারা এই গাড়িগুলোর মধ্যে রয়েছে, সেই গাড়িগুলো ভেতরে একে একে প্রবেশ করছে। এবং এই যে উন্নত চিকিৎসার জন্য
বলছিলাম সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হবে। সেই হাদিকে চিকিৎসার জন্য কিন্তু পুরো যা যা চিকিৎসার খরচ রয়েছে তা সব বহন করবে রাষ্ট্র, এবং একই সঙ্গে কিন্তু যেই হাদিকে নিয়ে যাওয়া হবে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতাল, সেখানের ইমার্জেন্সি বিভাগে, অ্যাক্সিডেন্ট ইমার্জেন্সি বিভাগে ভর্তি করা হবে, এবং সেই হাসপাতালের সকল কিছু কিন্তু ইতোমধ্যে প্রস্তুত রাখা হয়েছে। সকাল 10:30 নাগাদ সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি আসার কথা ছিল, তারপর সেটি আসতে 40 মিনিটের মতো বিলম্ব হয়েছে। সেটি 11:20 নাগাদ এসে ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে, এবং তারপর আমরা জানি নিরাপত্তা যাচাই বাছাই চলেছে ভেতরে। আর সিঙ্গাপুর থেকেও 2জন চিকিৎসক এসেছিল, তার মধ্যে একজন চিকিৎসক ছিল এবং একজন নার্স ছিল, এবং তাদের দ্বারা যে নির্মমভাবে গুলিবিদ্ধ হয়েছেন, তার মাথায় গুলি করা হয়েছে। তারপর থেকে তিনি এভার কেয়ার হাসপাতালে সেখানে চিকিৎসাধীন ছিলেন এবং পরবর্তীতে তার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নিয়ে যাওয়ার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত হয়। এবং আজকে সকালে বলে রাখা ভালো যে 11টার কিছু পরে একটি এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুর থেকে এসেছে হাদিকে। আর কিছুক্ষণ পর অর্থাৎ দুপুর 2টা নাগাদ হাদিকে নিয়ে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে এয়ার অ্যাম্বুলেন্সটির। এরই মধ্যে আমরা দেখছি যে আমাদের অন্যান্য সহকর্মীরা ছিলেন এভার কেয়ার হাসপাতালে, তারা সেই অ্যাম্বুলেন্সের সাথে করে বিমানবন্দর পর্যন্ত এসেছেন। এই কিছুক্ষণ আগেই কিন্তু সেই অ্যাম্বুলেন্সটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশ করেছে, এবং এখানে থাকা যে এয়ার অ্যাম্বুলেন্স সেটিতে করেই হাদিকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হবে। একটু জানিয়ে রেখে যে এয়ার অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহৃত গালফ স্ট্রিম G100 সিরিজের যে প্রাইভেট জেট, সেটি আজকে 11:22 ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করে, এবং পরবর্তীতে আমরা বিমানবন্দর কর্তৃপক্ষের মাধ্যমে সেই তথ্য পাই। সেটি বেশ কয়েক ঘন্টা এখানে অপেক্ষারত আছে, এবং এই যে কিছুক্ষণ আগেই হাদির যে অ্যাম্বুলেন্সটি সেটি এসে পৌঁছেছে, এরপরই কিন্তু তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হবে উন্নত চিকিৎসার জন্য। আমরা একটু হাদি সম্পর্কে যদি জানিয়ে রাখতে চাই যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে তিনি আছেন, এবং জুলাই আন্দোলনের অন্যতম একজন বলা যায় যে সামনের সারির তরুণ নেতৃত্ব, এবং এই শরীফ ওসমান হাদি কিন্তু ঢাকা 8 আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের যে প্রচারণা সেটিও কিন্তু বেশ কিছুদিন ধরে তিনি করছিলেন। এরই মধ্যে আমরা দেখেছি যে গত শুক্রবার তিনি বাদ জুম্মা এ ধরনের সন্ত্রাসীদের দ্বারা আক্রান্ত হন, এবং তাকে রিকশায় চলন্ত অবস্থায় তিনি যাচ্ছিলেন, তাকে পেছন থেকে মোটর বাইকে করে এসে কিন্তু সন্ত্রাসীরা তার মাথায় গুলি করে, এবং তারপর থেকেই তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য, আরেকটু সুচিকিৎসার জন্য এভার কেয়ার হাসপাতালে হস্তান্তর করা হয়। সেখানে তিনি ছিলেন বেশ কয়েকদিন। সেখান থেকে আসলে পরবর্তীতে সরকারের পক্ষ থেকে তার সিদ্ধান্ত নেওয়া হয় তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানোর। সেই সিঙ্গাপুরে পাঠানোর যে প্রক্রিয়া বা কার্যক্রম সেটি এই মুহূর্তে চলছে। আমরা দেখছি যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যে এয়ার অ্যাম্বুলেন্সটি এসেছে সেটিতে করে তাকে নিয়ে যাওয়া হবে, এবং হাদির এই দুর্ঘটনার পর অর্থাৎ তাকে যে এভাবে ন্যাক্কারজনকভাবে আক্রমণ করা হলো তাকে হত্যার উদ্দেশ্যে, এরপর থেকেই আমরা দেখছি যে দেশ জুড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সারা দেশ জুড়ে কিন্তু একটি শোকের বিষয় একটি রয়েছে, এবং সবাই কিন্তু প্রতিবাদ জানিয়েছে, হাদির জন্য দোয়া করছেন সবাই। এবং সোশ্যাল মিডিয়া আমরা দেখেছি যে অনেকেই হাদির যে ইতিবাচক গুণগুলো রয়েছে সেগুলো নিয়ে কথা বলছেন। তারা বলছিলেন যে জুলাইয়ের অন্যতম যে তরুণ নেতৃত্ব, সেই হাদি সবসময় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলে গিয়েছেন, অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিয়ে গেছেন। সেই হাদিকে আসলে ন্যাক্কারজনকভাবে এভাবে সন্ত্রাসী হামলা করেছে তার বিরুদ্ধে কিন্তু অনেকেই বলছিলেন, এবং সোশ্যাল মিডিয়ায় কিন্তু লিখছিলেন। এবং আমরা দেখেছি যে ওসমান হাদি ঢাকা 8 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছিলেন, এবং সেই অনুযায়ী কিন্তু তিনি বিভিন্ন সময় আমরা দেখেছি যে তার নির্বাচনী এলাকায় তিনি প্রচারণা চালিয়ে যাচ্ছিলেন, তার যে নির্বাচনী সঙ্গীরা রয়েছেন, তার যে কর্মীরা রয়েছেন তাদের নিয়ে। কিন্তু তার মধ্যেই যে আসলে সন্ত্রাসীরা ঢুকে পড়েছিল, তার আশেপাশেই তাকে তারা বিভিন্নভাবে অনুসরণ করছিল, সেই অনুসরণ করতে করতে কিন্তু গেল শুক্রবার আমরা দেখেছি যে বেলা 2:30টার দিকে তাকে রাজধানীর বিজয়নগর এলাকায় তাকে গুলি করা হয়। তারপর থেকেই তাকে প্রথমে ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়া হয়, এরপরে কিন্তু এভার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এবং ওসমান হাদির শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসকরা বারবারই কিন্তু বিভিন্নভাবে হালনাগাদ তথ্য দিচ্ছিলেন যে তার অবস্থা অনেকটাই আশঙ্কাজনক অবস্থায় তিনি রয়েছেন, স্বাস্থ্যের অবনতি তার রয়েছে।
এবং তার যে বুলেট মাথায় ঢুকেছিল সেটির একটি অংশ বের করা হলেও কিছু অংশ ভেতরে রয়েছে এখনও, সেটিও কিন্তু তার চিকিৎসকরা জানিয়েছিলেন। তো এই অবস্থার মধ্যে দিয়ে কিন্তু তাকে দেশের বাইরে পাঠানো হচ্ছে। সবাই আসলে এটি নিয়ে উদ্বিগ্ন প্রকাশ করেছেন, হাদির এই বিষয়টি নিয়ে উদ্বিগ্ন রয়েছেন বেশ কয়েকদিন ধরে। আমরা দেখেছি সারা দেশেই যারা জুলাইয়ের পক্ষে নেতৃত্ব দিয়েছেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও কিন্তু তাকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন, তার জন্য তার পক্ষে কথা বলছেন আসলে। এবং এই যে অপরাধীদের ধরার বিষয়টি নিয়েও কিন্তু সোচ্চার আমরা দেখেছি, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে গণমাধ্যমেও কিন্তু এ নিয়ে সংবাদ প্রকাশ হচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এই নিয়ে কিন্তু মন্তব্য করেছেন যে আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে কোনোভাবে নির্বাচনের আগে অবনতি না ঘটে, কিংবা এই যে জুলাইয়ের যে তরুণ নেতৃত্ব তাদের নিরাপত্তা দেওয়ার বিষয়টি কিন্তু জোর আর বিষয়ে কিন্তু অনেকেই বলছেন। এবং এই যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার একটি অপচেষ্টা সেটি যাতে হয়, এর জন্য কিন্তু জুলাইয়ের পক্ষে যারা আন্দোলন করেছিলেন, যারা আন্দোলন করেছিলেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সবাই কিন্তু সোচ্চার অবস্থান জানিয়ে দিয়েছেন। এবং এই ঘটনায় জড়িত এখন পর্যন্ত আমরা দেখছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী শনাক্ত করে তাদেরকে আটক করেছে, গ্রেপ্তার করেছে, এমনও আমরা জানতে পেরেছি। বিশেষ করে হাদিকে গুলি করে পালানোর সময় যে মোটরসাইকেলটি ছিল সেই মোটরসাইকেলের মালিক তাকে কিন্তু মোহাম্মদপুর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটক করেছে। এবং আমরা এরই মধ্যে আরও একটি তথ্য পেয়েছি, গতকাল থেকে এই তথ্যটি বেশ আলোচনা তৈরি করেছে, যেটি হচ্ছে যে তাকে গুলি করে পালিয়ে যাওয়া যে সন্ত্রাসীরা তারা পালিয়ে গেছেন বলে ধারণা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেটি ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে, এমন খবরও কিন্তু পাওয়া যাচ্ছে। তো এই যে যাবতীয় ঘটনা বহুল যে বিষয়গুলো রয়েছে তার মধ্য থেকেও কিন্তু আসলে সবার মূল যে জায়গাটি, মূল যে চাওয়া সেটি হচ্ছে হাদির সুস্থতা, অর্থাৎ হাদি যাতে সুস্থভাবে আবারও ফিরে আসেন, নির্বাচনী প্রচারণা চালাতে পারেন। হাদি যেভাবে তার ইনকিলাব মঞ্চ থেকে শুরু করে রাজনৈতিক যে তার যে বিষয়গুলো রয়েছে কর্মকাণ্ড, সেগুলো যাতে আবারও তিনি নির্বিঘ্নে করতে পারেন, এই বিষয়ের উপরেই কিন্তু সবাই জোর দিচ্ছেন। এবং বলা চলে যে হাদিকে নিয়ে কিন্তু ব্যাপক আলোচনা ছিল, বিশেষ করে জুলাইয়ের আন্দোলনের পর যে কয়েকজন তরুণ নেতৃত্ব রয়েছে তার মধ্য থেকে কিন্তু হাদি অনেকটাই অন্যদের থেকে একটু আলাদা ছিলেন। তাকে নিয়ে কোনো ধরনের অন্যায় কিংবা কোনো ধরনের আপোষ করার যে বিষয়গুলো রয়েছে সেটিতে কিন্তু তিনি ছিলেন না, একেবারে আলাদা ধরনের একজন তরুণ নেতৃত্ব হিসেবে তিনি এগিয়ে যাচ্ছিলেন। ইনকিলাব মঞ্চ, তিনি সেই ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে কাজ করছিলেন। এর পাশাপাশি ইনকিলাব যে কালচারাল সেন্টার একটি তৈরি করেছিলেন, যেখানে তিনি বিভিন্ন মানুষের কাছ থেকে বই সংগ্রহ করতেন। একটি কালচারাল ফেসিজমের বিরুদ্ধে তার যে একটি লড়াই, তার একটি কিন্তু তিনি নিদর্শন তৈরি করতে যাচ্ছিলেন। ঠিক এমন মুহূর্তেই হাদিকে কিন্তু টার্গেট করা হলো এবং তাকে যেভাবে আক্রমণ করা হয়েছে তাতে করে কিন্তু বোঝাই যায় যে নিশ্চিত হত্যার জন্যই এমনটি হয়তো করা হয়েছিল। কিন্তু এখন পর্যন্ত তিনি বেঁচে আছেন এবং তার যে সুচিকিৎসা, উন্নত চিকিৎসা, সেই চিকিৎসার জন্যই তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে তাকে উন্নত চিকিৎসা দিয়ে পরবর্তীতে আসলে কি অবস্থা হবে সেটির জন্য আসলে দেশবাসী অপেক্ষা করছেন, দেশবাসী দোয়া করছেন তার জন্য। একটু জানিয়ে রাখি যে ওসমান হাদির এই আজকের সিঙ্গাপুর যাওয়ার যে সফর সঙ্গী, সেখানে দুইজন সফর সঙ্গী হবেন বলে আমরা জানতে পেরেছি। আমিনুল হাসান ফয়সাল, যিনি ইনকিলাব মঞ্চের প্রতিনিধি, এবং তার সহোদর অর্থাৎ তার ভাই রয়েছেন ওমর বিন হাদি। এই দুইজন তার সফর সঙ্গী হিসেবে সিঙ্গাপুরে যাবেন এবং সিঙ্গাপুরে সেখানে যে চিকিৎসক দল রয়েছেন তাদের সাথে থাকবেন। সেখানে সার্বক্ষণিক দেখভাল করার যে বিষয়টি রয়েছে সেই কারণে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। এবং ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে কিন্তু দোয়া করছেন অনেকেই। বিভিন্ন রাজনৈতিক দল তো রয়েছেই, জুলাইয়ের পক্ষের শক্তিগুলো তো রয়েছেই, এর পাশাপাশি প্রধান উপদেষ্টা এবং সরকারের পক্ষ থেকেও দেশবাসীর কাছে দোয়া ও প্রার্থনা চাওয়া হয়েছে।
একটু জানিয়ে রেখে যে পুরানা পল্টনের যে বক্স কালভার্ট রোড, সেই রোড দিয়েই তিনি গেল শুক্রবার দুপুরে জুম্মার নামাজের পর যাচ্ছিলেন, তার এক সহকর্মী ছিলেন সাথে। সেই সময় আসলে পেছন থেকে সন্ত্রাসীরা তাকে আক্রমণ করে এবং তাকে গুলি করে পালিয়ে যায়। সেটির সিসিটিভি ফুটেজ কিন্তু এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় গণমাধ্যমে এসেছে। এরপর থেকেই আমরা দেখেছি যে সমালোচনার ঝড় বইছে মোটামুটি বলা চলে, যে যারা পতিত স্বৈরাচার কিংবা পরাজিত শক্তির যে বিষয়গুলো রয়েছে তারা আসলে বিভিন্নভাবেই নির্বাচনের আগে কিংবা জুলাইয়ের পক্ষের যে শক্তিরা রয়েছে, তার তরুণ নেতৃত্ব যারা রয়েছে তাদেরকে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করার যে অপচেষ্টা, সেই অপচেষ্টায় আর সমালোচনায় কিন্তু সবাই করছেন দেশবাসী, আমরা দেখেছি। এবং সেই ঘটনার পর আমরা ঢাকা মেডিকেলে দেখেছিলাম যে তরুণ নেতৃত্ব যারা রয়েছে, ইনকিলাব মঞ্চ ছাড়াও অন্যান্য যে নেতৃবৃন্দ তারাও কিন্তু দেখতে গিয়েছিলেন তাকে। পরবর্তীতে তাকে এভার কেয়ার হাসপাতালে নিয়ে আসা হয় এবং নিবিড় পরিচর্যার মধ্য দিয়েই তার চিকিৎসা কার্যক্রম চলছিল। এবং ওসমান হাদির যে শারীরিক অবস্থা সেটি নিয়ে ঢাকা মেডিকেলের যে পরিচালক ছিলেন সেই সময় তিনি জানিয়েছিলেন, আসাদুজ্জামান, যে তার মাথায় বুলেটের আঘাত আছে, বুকে ও পায়েও আঘাত রয়েছে বলে আমরা তার চিকিৎসক জানিয়েছিলেন। এবং পরবর্তীতে একটি অস্ত্রোপচার করা হয়েছিল। তারপরে তার যে উন্নত চিকিৎসা, সেই উন্নত চিকিৎসার জন্য তাকে এভার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে আজকে সিদ্ধান্ত হয়েছে, গেল কয়েকদিন ধরে কিন্তু সিদ্ধান্ত চলছিল, আলোচনা চলছিল যে তাকে দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া। পরবর্তীতে আসলে সেটি ঠিক করা হয় যে তাকে সিঙ্গাপুর পাঠানো হবে এবং সিঙ্গাপুরে যাওয়ার জন্য যে এয়ার অ্যাম্বুলেন্স সেটি আজকে সকালে 11টার কিছু পরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে। আমরা দেখানোর চেষ্টা করছি, আমাদের ক্যামেরা থেকে অনেকটা দূরে অবস্থান করছে সেই এয়ার অ্যাম্বুলেন্সটি, সেটি আমরা হয়তো দেখানোর চেষ্টা করছি। সেটি ওখানে দাঁড়িয়ে রয়েছে এবং সামনে আমরা দেখতে পাচ্ছি একটি অ্যাম্বুলেন্স যেটি এভার কেয়ার থেকে এসেছে, সেই অ্যাম্বুলেন্সটিও কিন্তু দাঁড়িয়ে রয়েছে, যেটিতে করে ওসমান হাদিকে নিয়ে আসা হয়েছে। অর্থাৎ তাকে নিবিড় পর্যবেক্ষণে খুবই সাবধানতার সাথে এখানে আনা হয়েছে। আমরা দেখলাম কিছুক্ষণ আগেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার অ্যাম্বুলেন্সের সামনে পেছনে ছিল, গণমাধ্যম কর্মীরাও ছিল, সেটি কিছুক্ষণ আগেই এখানে এসে পৌঁছেছে। এবং আমরা দেখছি তিনি দুপুর 2টা নাগাদ এই এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের উদ্দেশ্যে যাবে এবং সেই প্রক্রিয়ায় কিন্তু এখানে চলছে। আমরা দেখতে পাচ্ছি এয়ার অ্যাম্বুলেন্সের সামনে অ্যাম্বুলেন্সটি রয়েছে, লাল রঙের একটি এভার কেয়ারের লোগো সম্বলিত অ্যাম্বুলেন্স। সেখান থেকে হয়তো তাকে নামিয়ে এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হবে, তারপরেই 2টার দিকে হয়তো সেটি সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে। এই প্রক্রিয়াগুলো কিন্তু এখনও চলমান রয়েছে। আমরা দেখছি সিঙ্গাপুরের যে প্রতিনিধি দল এসেছে তাদের সঙ্গে কিন্তু আলোচনা হয়েছে, আমরা জানতে পেরেছি। এবং সেই চিত্র এখন আমরা দেখানোর চেষ্টা করছি। এখানে অ্যাম্বুলেন্সটি কিন্তু সামনের দিকে এগিয়ে চলে যাচ্ছে, অর্থাৎ আমরা খুব সম্ভবত একটু দেখাতে চাই, আরেকটু যতটা কাছ থেকে আসলে দেখানোর চেষ্টা করা যায় আমরা করছি। এয়ার অ্যাম্বুলেন্সে হয়তো তাকে তোলা হয়েছে, কেননা এভার কেয়ার থেকে আসা যে অ্যাম্বুলেন্স সেটি কিন্তু একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছে আমরা দেখছি, অর্থাৎ তাকে হয়তো এয়ার অ্যাম্বুলেন্সে ওঠানো হয়েছে, তারপরেই লাল রঙের যে অ্যাম্বুলেন্সটি রয়েছে সেটি সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আমরা সেটি দেখানোর চেষ্টা করছি। এবং বলা হচ্ছে যে কয়েক মাস ধরে পরিকল্পনা করে এই হামলাটি করা হতে পারে, এমন একটি বিষয় তুলে বলা হচ্ছে। সোশ্যাল মিডিয়া আলোচনা আছে যে শরীফ ওসমান হাদি কিন্তু আধিপত্যবাদ কিংবা যে আগ্রাসন বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনের কিন্তু একচ্ছত্রভাবে তিনি নেতৃত্ব দিয়ে যাচ্ছিলেন এবং সম্মুখ সারির একজন তরুণ নেতা, যিনি কোনো কিছুর সাথে আপোষ করেননি এখন পর্যন্ত। আমরা দেখেছি জুলাই পরবর্তী গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে অনেক তরুণ নেতৃত্ব নিয়ে কিন্তু তরুণ নেতাদের নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে, কিন্তু শরীফ ওসমান হাদি সেখানে অনেকটাই ব্যতিক্রম ছিলেন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে কাজ করছিলেন তিনি, ইনকিলাব কালচারাল সেন্টার গড়ে তুলেছেন, ঢাকা 8 আসনে যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি কাজ করছেন, নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। সেই নির্বাচনী প্রচারণা চালানোর মধ্যেই এই ধরনের একটি ন্যাক্কারজনক হামলা তার উপরে করা হয়
এবং সেই হামলার পর দেশ জুড়ে সমালোচনার ঝড় বইছে। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে গণমাধ্যম, মানুষের মুখে মুখেই সবাই আসলে বলছেন যে হাদি যেন সুস্থ হয়ে ফিরে আসে। এই বিষয়টি কিন্তু সবাই চাইছেন এবং তার সেই সুস্থতার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হবে। তারই ফলশ্রুতিতে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি এসেছে সকাল 11টার কিছু পরে এবং দুপুর 2টা নাগাদ এটি ছেড়ে যাওয়ার কথা রয়েছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কর্তৃপক্ষের পক্ষ থেকে আমরা জানতে পেরেছি এটি 11টা 22 মিনিটে ঢাকায় অবতরণ করেছে এবং এভারকেয়ার হাসপাতাল থেকে কিন্তু তারপরেই আমরা দেখলাম যে অ্যাম্বুলেন্স যোগে শরীফ ওসমান হাদিকে নিয়ে আসা হয়েছে। সেটি এখনও দাঁড়িয়ে রয়েছে। আমরা দেখছি হয়তো যে কার্যক্রমগুলো রয়েছে উড্ডয়নের আগে সেই কার্যক্রমগুলো সমাপ্ত হলেই সেটি তার নির্দিষ্ট গন্তব্যে উড্ডয়ন করবে এবং ওসমান হাদির এই সফর সঙ্গী হিসেবে 2 জন রয়েছে, যেটি আগেও জানিয়েছি। আমিনুল হাসান ফয়সাল, যিনি ইনকিলাব মঞ্চের প্রতিনিধি, এবং ওমর বিন হাদি, যেটি শরীফ ওসমান হাদির বড় ভাই। আমরা দেখেছি যে এই ঘটনার পর প্রধান উপদেষ্টার বাসভবনে গিয়েছিলেন শরীফ ওসমান হাদির পরিবার, তার ভাই গিয়েছিলেন, তার বোন গিয়েছিলেন। সেখানে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে, উপদেষ্টাদের পক্ষ থেকে কিন্তু সান্ত্বনা, সমবেদনা জানানো হয়েছে এবং বিচারের যে প্রক্রিয়াগুলো, অপরাধীদের ধরার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াগুলো কিন্তু এখনো চলমান রয়েছে। আমরা দেখছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু সেই কার্যক্রমের জন্য কাজ করে যাচ্ছেন এখনো। এরই মধ্যেই একটি খবর যেটি আমরা গতকাল থেকেই জানতে পেরেছি যে তাকে আক্রমণকারী যে সন্ত্রাসীরা রয়েছে তারা ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছেন বলে ধারণা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এবং পরবর্তীতে আমরা দেখেছি যে তাকে যে মোটরসাইকেল চালক ছিলেন, মোটরসাইকেলের মালিক, তাকে কিন্তু মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। এবং এই যে ঘটনাটি, এই ন্যাক্কারজনক ঘটনার জন্য কিন্তু সবাই বিচার দাবি করেছেন এবং আজকেও বিশেষ করে জুলাইয়ের পক্ষের যে শক্তিগুলো রয়েছে, তারা, তরুণ নেতৃত্ব, তারাও কিন্তু ঢাকার বিভিন্ন জায়গায় রাস্তা ব্লকেট করেছেন, প্রতিবাদ জানাচ্ছেন। তারা পদত্যাগ চাইছেন স্বরাষ্ট্র উপদেষ্টার কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে কার্যক্রম রয়েছে সেই কার্যক্রমে ত্বরান্বিত করার জন্য, অপরাধীদের ধরার জন্য যে ত্বরান্বিত করার যে প্রক্রিয়াগুলো, সেগুলো যাতে দ্রুত সময়ের মধ্যে করা হয়, সেই বিষয়গুলোর জন্যই কিন্তু আজকেও আমরা দেখেছি যে বিভিন্ন সংগঠন কিন্তু আজকে প্রতিবাদ করছেন, প্রতিবাদ মিছিল করছেন, তারা পদত্যাগ দাবি চেয়েছেন। এমন ঘটনাও কিন্তু আমরা আজকে দেখতে পেয়েছি রাজধানীতে বিভিন্ন জায়গায়। এবং তারা বলছেন যে শুধু শরীফ ওসমান হাদি নয়, পরবর্তীতে অন্যান্য তরুণ নেতৃত্ব বা রাজনৈতিক নেতৃবৃন্দ যারা রয়েছেন তাদের দিকে যাতে আর কোনো ধরনের আঘাত না আসে, তাদের যাতে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়, সেই বিষয়গুলোর ওপর কিন্তু জোর দিচ্ছেন তারা। সেটি নিশ্চিত করার জন্যই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে, স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে শুরু করে, সরকারের যে দায়িত্বশীল উপদেষ্টা রয়েছেন, দায়িত্বশীল পর্যায়ে যারা কর্মকর্তা রয়েছেন, তাদের প্রতি কিন্তু তারা আহ্বান জানিয়েছেন এবং সেই আহ্বানের পক্ষেই কিন্তু জোরালোভাবে তারা অবস্থান নিয়েছেন। সেটি আমরা বেশ কয়েকদিন ধরে দেখছি। বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে কিন্তু এই আলোচনা জারি রয়েছে এখনও যে হাদিকে আক্রমণকারীরা যে পরবর্তীতে অন্য কাউকে আক্রমণ করবে না, তার কি আসলে নিশ্চয়তা আছে? সেই জায়গা থেকে সবার নিরাপত্তা নিশ্চিত করার যে কার্যক্রম বা প্রক্রিয়া, সেটি যাতে আরও জোরালো করা হয়, সেই জন্যই কিন্তু যারা জাতীয় ছাত্র শক্তি থেকে শুরু করে জুলাই ঐক্য বা অন্যান্য যে সংগঠনগুলো রয়েছে, তারা আজকে শাহবাগে ব্লকেট কর্মসূচি পালন করছে। এই অবস্থার মধ্য দিয়ে আমরা কিন্তু দেখানোর চেষ্টা করছি এমন একটি অবস্থায় হাদিকে আসলে সিঙ্গাপুরে পাঠানো হচ্ছে। একদিকে হাদিকে সিঙ্গাপুরে পাঠানো হচ্ছে উন্নত চিকিৎসার জন্য, আরেকদিকে হাদির হামলাকারীদের ধরার দাবিতে বা বিচারের দাবিতে আরেকদিকে কিন্তু আন্দোলন কর্মসূচি চলছে, ব্লকেট কর্মসূচি চলছে। এমন অবস্থায় আমরা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসলে হাদিকে নিয়ে সিঙ্গাপুর যাওয়ার জন্য যে এয়ার অ্যাম্বুলেন্সটি প্রস্তুত রয়েছে,
সেটি দেখানোর চেষ্টা করছি, সেটি এখনও দাঁড়িয়ে আছে। আমরা যেটি জানতে পেরেছি যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের কাছ থেকে যে দুপুর 2টা নাগাদ এটি সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা করবে। এখনও প্রায় মিনিট 10 দেরি রয়েছে 2টা বাজতে। সেই জায়গা থেকে আমরা আরও কিছুক্ষণ অপেক্ষা করব, দর্শকদের দেখানোর চেষ্টা করব সরাসরি যে এই এয়ার অ্যাম্বুলেন্সটি কখন নাগাদ আসলে যখন ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে সেই মুহূর্তটি আমরা দেখাতে চাই। এবং হাদির বিষয়ে আরেকটু বলতে চাই, হাদি যখন আসলে আক্রান্ত হলেন এই ধরনের ন্যাক্কারজনক একটি ঘটনায়, ঠিক হাসপাতালে যখন তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, ঠিক সেই সময় তার বাড়ি ঝালকাঠিতে, সেখানে কিন্তু চুরির ঘটনা ঘটেছে। অর্থাৎ একদিকে হাদি অসুস্থ অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, কিন্তু অন্যদিকে তার বাড়ি ফাঁকা ছিল। সেই বাড়ি ফাঁকা থাকা অবস্থায় তার বাড়িতে চুরি হয়েছে, এমন একটি ঘটনাও কিন্তু আমরা গণমাধ্যমের দেখেছি গেল কয়েকদিনে। তো এই যখন অবস্থা, আসলে হাদির জন্য সবাই প্রার্থনা করছেন, দোয়া করছেন। এমন একটি নেতৃত্ব, আগামী দিনে তরুণ নেতৃত্ব হিসেবে হাদি নিজেকে মাত্র পরিচয় করাতে শুরু করেছেন, ঠিক সেই সময়ে তার উপরে এই ধরনের হামলা হলো এবং তার মাথায় গুলি করা হয়েছে। ভাগ্যজোরে এখনও বেঁচে আছেন তিনি এবং তার যে উন্নত চিকিৎসা, সেই চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। সিঙ্গাপুরে নেয়ার যে প্রক্রিয়া সেটি আমরা দেখানোর চেষ্টা করছি, আর কিছুক্ষণ পরেই হয়তো তাকে নিয়ে যে এয়ার অ্যাম্বুলেন্স সেটি ফ্লাই করবে, সেটি দেখানোর অপেক্ষায় আমরা আছি। ঢাকা 8 আসনে তিনি স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে পরিচিত ছিলেন। গেল শুক্রবার বা জুমা তিনি বিজয়নগর দিয়ে যাচ্ছিলেন রিকশায়, তখনই হঠাৎ করে আসলে মোটরসাইকেলে করে তাকে উদ্দেশ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় এই ঘটনাটি ঘটে। পরবর্তীতে সিসি ক্যামেরার ফুটেজ দেখে অনেকেই কিন্তু নিশ্চিত হওয়া শুরু করেছিলেন যে কারা এই ঘটনাটি ঘটিয়েছে, কিংবা আমরা দেখতে পাচ্ছি এয়ার অ্যাম্বুলেন্সটি কিন্তু এগিয়ে যাচ্ছে, অর্থাৎ সেটি ফ্লাই করবে আর কিছুক্ষণ পর। সেটি আমরা দেখানোর চেষ্টা করছি একেবারে সরাসরি এখন টেলিভিশনের ক্যামেরায়। আমরা একটু দেখাতে চাই, সেটি আসলে রানওয়ে ধরে সেটি এগিয়ে আসছে, আর কিছুক্ষণ পরেই হয়তো সেটি সিঙ্গাপুরের দিকে উড়াল দেবে। এবং হাদির উন্নত চিকিৎসার জন্য এই এয়ার অ্যাম্বুলেন্সটি আজকে সকাল 11টার কিছু পরেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অবতরণ করে এবং পরবর্তীতে এখানে যে দুজন প্রতিনিধি এসেছিলেন, একজন চিকিৎসক এবং একজন নার্স, তারা এভার কেয়ার হাসপাতালে গিয়েছিলেন। সেখানকার যে মেডিকেল বোর্ড রয়েছে তাদের সাথে আলোচনা করে তারপরে সেখান থেকে তাকে একটি অ্যাম্বুলেন্সে করে বিমানবন্দরে নিয়ে আসা হয়। সেখান থেকে নামিয়ে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হয় এবং সেটির যে উড্ডয়নের আগের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আমরা দেখছি সেটি ধীরে ধীরে রানওয়ে দিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছে এবং সেটি আমরা সরাসরি দেখাতে চাই। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখন টেলিভিশনের ক্যামেরায় আমরা দেখানোর চেষ্টা করছি। সেটি অনেক দূরে ছিল, এটি অনেকটা স্পষ্ট এখন আমাদের ক্যামেরায়। একটি সাদা এবং আকাশি রঙের ছোট একটি এয়ার অ্যাম্বুলেন্স আমরা দেখানোর চেষ্টা করছি। এটিতে করেই সিঙ্গাপুরে যাচ্ছেন শরীফ ওসমান হাদি। গেল কিছুদিন ধরেই তিনি কিন্তু ঢাকা 8 আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছিলেন এবং বলা হচ্ছিল যে তিনি অনেক ধরনের হুমকি ধামকি পাচ্ছিলেন বিভিন্ন জায়গা থেকে, এমন বিষয়গুলো কিন্তু এসেছিল। তবে তিনি খুব সাহসিকতার সাথেই নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছিলেন, আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলছিলেন। তিনি তার বক্তব্যে, তার স্ট্যাটাসে, তার যে কর্মকাণ্ড, রাজনৈতিক কর্মকাণ্ড, সব কিছুতে আসলে নির্দ্বিধায় নির্ভয়ে অনেকগুলো কাজ করে যাচ্ছিলেন। সেই জায়গা আর বিপক্ষ শক্তি যারা রয়েছে, তিনি ভারত বিরোধী কথা বলতেন, আগ্রাসন বিরোধী কথা বলতেন, সেই জায়গাগুলো থেকেই তাকে হয়তোবা টার্গেট করা হয়েছে এবং সবশেষ গেল শুক্রবার তাকে গুলি করা হয়। এমন অবস্থায় জুলাইয়ের যারা আন্দোলনকারী ছিলেন, অন্যান্য ছাত্র নেতৃবৃন্দ রয়েছেন, তারা কিন্তু উদ্বেগ প্রকাশ করেছেন এবং উদ্বিগ্ন হয়েছেন এবং নিরাপত্তার
কিন্তু অনেকেই কথা বলছিলেন, নিরাপত্তা বাড়ানোর কথা বলছিলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানোর, যারা পতিত শক্তি রয়েছে তাদেরকে প্রতিহত করার কথা বলছিলেন। সেই বিষয়গুলো কিন্তু জোরালো হয়েছে এই ঘটনার পর, অর্থাৎ হাদির উপরে হামলা, একটি ন্যাক্কারজনক হামলা, সেটি সবার মধ্যে আসলে একটি ভীতি সৃষ্টি করা কিংবা সবাইকে দমিয়ে রাখার যে অপচেষ্টা, সেটির একটি বার্তা হতে পারে। তবে আমরা দেখেছি হাদিকে আক্রমণ করার পর আন্দোলন কিন্তু আরও বেগবান হয়েছে, তার পক্ষে কিন্তু সবাই দাঁড়িয়ে গেছেন, তার সুস্থতা কামনা করার পাশাপাশি তাকে যারা গুলি করেছে সেই সন্ত্রাসীদের ধরার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাতে তৎপর হয়, আরও জোরালো করা হয় নিরাপত্তা, সেই বিষয়গুলো কিন্তু উঠে এসেছে। আমরা দেখেছি যে সমালোচনার ঝড় বয়ে গেছে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে রাজনৈতিক ময়দানে, এবং তার পরিবার প্রধান উপদেষ্টার বাসভবনে গিয়েছিলেন, সেখানে তাদেরকে সান্ত্বনা দেওয়া হয়েছে, তাদেরকে আশ্বস্ত করা হয়েছে যে এই ঘটনার পেছনে যারাই থাকুক তাদের শাস্তির আওতায় আনা কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের দিয়ে তাদেরকে ধরার যে বিষয়গুলো, সেগুলো কিন্তু আশ্বাস দেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এয়ার অ্যাম্বুলেন্সটি রানওয়ের দিকে আমরা দেখানোর চেষ্টা করছি, রানওয়েতে সেটি ছুটে যাচ্ছে, আর কিছুক্ষণ পরেই হয়তো উড়াল দেবে সিঙ্গাপুরের উদ্দেশ্যে। এয়ার অ্যাম্বুলেন্সটি এখন টেলিভিশনের পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন, রানওয়ে থেকে কিন্তু দ্রুত গতিতে আমরা দেখছি যে সেটি উড়াল দেওয়ার পথেই রয়েছে। আমরা যতদূর সম্ভব সেটি দেখানোর চেষ্টা করলাম। এই মাত্র আসলে 1:55 হাদিকে বহনকারী যে এয়ার অ্যাম্বুলেন্স, সেটি সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করলো। সিঙ্গাপুরে গিয়ে তার উন্নত চিকিৎসার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াগুলো শুরু হবে, সেই কর্মযজ্ঞ শুরু হবে। এই সফর সঙ্গী হিসেবে তার সঙ্গে তার বড় ভাই গিয়েছেন, এবং ইনকিলাব মঞ্চের আরেকজন প্রতিনিধি রয়েছেন, তিনি এখানে রয়েছেন। অর্থাৎ উন্নত চিকিৎসার জন্য হাদিকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হলো। আমরা দেখলাম এই মাত্র হাদিকে বহনকারী যে এয়ার অ্যাম্বুলেন্স G100 সিরিজের প্রাইভেট জেট, সেটি আজকে বেলা 11:22 এখানে এসেছিল, সেটি 1:55 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে গেল। সিঙ্গাপুরে নিশ্চয়ই সেখানকার চিকিৎসা ব্যবস্থা আরও উন্নত, এখানকার থেকে সেখানে উন্নত চিকিৎসা দেওয়ার যে কার্যক্রম, সেগুলো হয়তো বা সিঙ্গাপুরে শুরু হবে। সেখানকার চিকিৎসক প্রতিনিধিরা, এখানে যারা এভার কেয়ারে চিকিৎসা প্রতিনিধি ছিলেন, তার চিকিৎসক মেডিকেল বোর্ড ছিলেন, তাদের সাথে সমন্বয় করে নিশ্চয়ই সেই চিকিৎসা দেবেন। এবং আমরা দেখেছি যে স্বাস্থ্য উপদেষ্টা তাকে বিদায় দেওয়ার জন্য এসেছিলেন, এবং স্বাস্থ্য অধিদপ্তরের বেশ কয়েকজন কর্মকর্তাও কিন্তু এই এয়ারপোর্টে এসেছিলেন তাকে সিঙ্গাপুরে বিদায় জানানোর আগে। অর্থাৎ যে অ্যাম্বুলেন্সটিতে করে এভার কেয়ার হাসপাতাল থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে আনা হয়েছে, সেই বহরে সরকারের পক্ষ থেকেও বেশ কয়েকজন প্রতিনিধি ছিলেন। তারা তাকে এখানে বিদায় দিয়েই গণমাধ্যমে কথা বলবেন, আমরা এমনটি জানতে পেরেছি। দর্শক, আমরা দেখানোর চেষ্টা করলাম, কিছুক্ষণ আগেই আমরা দেখিয়েছি যে এয়ার অ্যাম্বুলেন্সটি হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স, সেটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ভাবে তার চিকিৎসা করা হয়েছিল, এবং সেই চিকিৎসায় তার বর্তমান অবস্থা এয়ারলিফট করার জন্য যখন সন্তোষজনক হয়েছে, তখনই আমাদের সরকারের পক্ষ থেকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তাকে শিফট করার জন্য অ্যাম্বুলেন্স আনার প্রস্তুতি নেওয়া হয়েছে, এবং তার প্রেক্ষিতে এয়ার অ্যাম্বুলেন্স এসেছে সকাল 11টার দিকে। এবং তারপর এই মাত্র এয়ার অ্যাম্বুলেন্সে করে ওসমান হাদি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়েছে। আপনারা সবাই ইতিমধ্যে জানেন যে ওর এই স্ট্যাবিলাইজ করার কথাটা, এটা এয়ারলিফটিংয়ে 4 ঘন্টা ফ্লাইটের জন্যে ওনাকে, আমরা যখন দুই পক্ষই সম্মত হয়েছে, ওই সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল এবং এভার কেয়ার দুই কর্তৃপক্ষ যখন সন্তুষ্ট হয়েছেন যে উনি 4 ঘন্টা ফ্লাইট করার জন্য উপযোগী, তৎক্ষণাৎ আমরা ওনাকে আসলে শিফট করিয়েছি। এখন আপনারা সবাই দোয়া করবেন। আমরা বলতে চাই যে ওনার আঘাত সম্পর্কে আপনারা ইতিমধ্যে অনেকবার শুনেছেন, ওনার গুলিবিদ্ধ যে মস্তিষ্ক, সেটা ছাড়া বাকি অর্গানগুলো আল্লাহর রহমতে বলা যেতে পারে কিডনির, হার্ট এবং রেসপিরেশন, এই 3টি ক্ষেত্রে এখন পর্যন্ত এটাকে নিয়ন্ত্রণযোগ্য, এবং বিভিন্ন ওষুধ এবং অক্সিজেনের মাধ্যমে সেগুলোকে মোটামুটিভাবে এখন পর্যন্ত নিয়ন্ত্রণ করা যাচ্ছে, যে কারণে উনি এই ফ্লাইটটা
কমপ্লিট করতে পারবেন। এয়ার অ্যাম্বুলেন্সে ওনার সঙ্গে ওনার ভাই এবং ওনার ভাইয়ের বন্ধু তারা ওনার সঙ্গে গিয়েছেন। আমাদের ওই পক্ষে সিঙ্গাপুরে আমাদের হাই কমিশন এই ব্যাপারে সম্পূর্ণ অ্যালার্ট, এবং সিঙ্গাপুর জেনারেল হসপিটালের সকল টিমের যারা আছেন তাদের সবার সঙ্গেই কিছুক্ষণ আগে আমাদের তাদের টেলিকনফারেন্সিং হয়েছে। তারা নিশ্চিত করেছেন, এয়ার অ্যাম্বুলেন্স টিমের সঙ্গে টেলিকনফারেন্স করা হয়েছে, তারা নিশ্চিত করেছেন, এবং এখন আমরা আশাবাদী যে তাকে অন্তত পক্ষে আমরা সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে, আপনারা জানেন এই অঞ্চলের মধ্যে নিউরোসার্জারিতে সবচেয়ে ভালো সেন্টার। এখন আমরা শুধুমাত্র হাদির জন্য দোয়া চাইব। আমরা আশা করব যে সবাই আপনারা দোয়া করবেন, আল্লাহ যদি সাহায্য করেন অবশ্যই হাদি একটা মাত্রার সুস্থতা নিয়ে ফিরে আসতে পারবে। দোয়া করবেন সবাই।